নমস্কার। আজকে আমরা ইউরোপের ইতিহাসের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চলে এসেছি। আজকে আমরা এই ভিডিওতে দেখব একটি ছোট্ট দ্বীপের সাধারণ পরিবারের কৃষক, যিনি পুরো ইউরোপের সর্বশ্রেষ্ঠ নায়ক হয়ে উঠলেন। আজকে দেখব এক সম্রাটের জন্মের গল্প। ভূমধ্যসাগরের একটা ছোট্ট দ্বীপ থেকে কিভাবে ইউরোপ কাঁপানো যায় তার সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। আজকের এই ভিডিওতে নেপোলিয়ন বোনাপার্ট, তার জন্ম, পরিবার, শৈশব, শিক্ষা এবং তার ব্যক্তিত্ব গঠনের প্রথম অধ্যায়। চলুন তাহলে ভিডিওটা আমরা শুরু করি। যেখানে গল্পটা থেমেছিল, আমরা দেখলাম যে ষোড়শ মারা যাচ্ছেন এবং তারপরে সন্ত্রাসের রাজত্বকাল আসে। সন্ত্রাসের রাজত্বকাল শেষ হচ্ছে থার্মিডোরীয় প্রতিক্রিয়ার দ্বারা এবং তারপর ডাইরেক্টরি শাসন ব্যবস্থা শুরু হচ্ছে ফ্রান্সে। ফরাসি বিপ্লবের রক্তাক্ষয়ী অধ্যায় শেষে 1795 সালে গঠিত হয় ডাইরেক্টরি শাসন ব্যবস্থা। 5 জন ডাইরেক্টরের হাতে ক্ষমতা চলে যায় এবং দুর্নীতি আর অযোগ্যতা ভরা প্রশাসন কিন্তু শুরু হয়ে যায়। চরম অর্থনৈতিক সংকট, খাদ্যের অভাব, যুদ্ধে ক্লান্তিতে জর্জরিত হয়ে ওঠে ফ্রান্স। এমনই এক অস্থির সময়ে ইতিহাসের পাতায় নাম লিখতে প্রস্তুত হচ্ছিল কিন্তু এক ছোট্ট তরুণ। নতুন এক নায়কের জন্য প্রস্তুত মঞ্চ। সময়টি ছিল 1789 সাল। বিপ্লব রাজতন্ত্র উৎখাত করেছিল কিন্তু শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে পারেনি। রাজতন্ত্র তো শেষ হয়ে যাচ্ছিল, কিন্তু সেই ফ্রান্সে তখনও সমাজ ছিল বিশৃঙ্খল। ইউরোপের রাজতান্ত্রিক শক্তিগুলি অস্ট্রিয়া, প্রাশিয়া, ব্রিটেন, ফ্রান্সকে ঘিরে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল। দেশের বাইরে যেমন যুদ্ধের একটি পরিবেশ তৈরি হচ্ছিল, দেশের ভিতরেও। বাইরে যুদ্ধের হুমকি, ফ্রান্সের দরকার ছিল এক দৃঢ় হাতের নেতৃত্ব। ঠিক সেই সময় শূন্যতা পূরণ করতে এগিয়ে আসে আর্টিলারি অফিসার নেপোলিয়ন বোনাপার্ট। কর্সিকা দ্বীপের এক ছেলে। 15 আগস্ট 1769 ভূমধ্যসাগরের কর্সিকা দ্বীপের আজ্জাচিয়া শহরে নেপোলিয়নের জন্ম। মাত্র 1 বছর আগেই জেনোয়ার কাছ থেকে কর্সিকা কিনে নেন ফ্রান্স, তাই নেপোলিয়ন জন্মসূত্রে প্রায় ইতালীয় ছিলেন। কর্সিকার যে ভাষা, তাদের সংস্কৃতি, সেটা ইতালীয় মানুষদের মতো ছিল। কিন্তু নেপোলিয়নের জন্মের 1 বছর আগে 1768-তে কর্সিকা কিনে নিয়েছিল কারা? ফ্রান্সেরা। তাই নেপোলিয়নের ভাষা তখনও ইতালীয়। নেপোলিয়নের বাবা মা যেহেতু ইতালীয় কালচারে বড় করেছেন তাকে, তাই নেপোলিয়নের পুরো হাবভাব, ধরন, তার সমস্ত কিন্তু ইতালীয়র সঙ্গে বেশি সামঞ্জস্য ছিল, নাকি ফরাসিদের মতো ছিল। সারা জীবন ইতালীয় তানযুক্ত ফরাসি উচ্চারণের জন্য প্যারিসের অভিজাতদের কটাক্ষের শিকার হয়েছেন তিনি। স্কুলে গিয়েও তাকে অপমানিত হতো, যেহেতু ইতালীয় ভাষার মতো তার ভাষা ছিল। আমাদের এখানেও অনেকে দেখবে ভাষা নিয়ে কটাক্ষ করে, কিন্তু ভাষাটা তার নিজস্ব একটা স্বাধীনতা। ভাষা নিয়ে হাসাহাসি করাটা একটা নিম্ন মানসিকতার পরিচয়। এই বহিরাগত পরিচয়ই হয়তো তার মধ্যে জ্বালিয়েছিল নিজেকে প্রমাণ করার এক অদম্য জেদ। বোনাপার্ট পরিবারের পরিচয়। বাবা কে ছিলেন? নেপোলিয়নের কার্লো বোনাপার্ট একজন আইনজীবী ছিলেন, লয়ার ছিলেন। অভিজাত পরিবার থাকলেও পরিবার আর্থিকভাবে কিন্তু ততটা সচ্ছল ছিল না। মায়ের নাম ছিল লেতিজিয়া রামোলিনো। তিনি কঠোর, দৃঢ়চেতা নারী ছিলেন। সন্তানদের শৃঙ্খলা আর অধ্যাবসায়নের শিক্ষা দিতেন নিজ হাতে। 8 ভাই বোনের মধ্যে নেপোলিয়ন ছিলেন দ্বিতীয় সন্তান। মায়ের এই কঠোর অনুশাসনকেই পরবর্তীতে নিজের সাফল্যের অন্যতম ভিত্তি বলে স্বীকার করেছেন নেপোলিয়ন নিজেই। 10 বছর বয়স ফ্রান্সের ব্রিটেনে মিলিটারি স্কুলে ভর্তি হন নেপোলিয়ন এবং তখন থেকে একটা যে সৈনিক হওয়ার প্রস্তুতি সেটি শুরু হয়। সহপাঠীদের বিদ্রূপ সয়েও গণিত আর সামরিক ইতিহাসে অসাধারণ মেধার পরিচয় দেন তিনি। প্যারিসের ইকোলে মিলিটারি আর্টিলারি বা কামান বিদ্যায় বিশেষ প্রশিক্ষণ নেন।
মাত্র 16 বছর বয়সে ফ্রান্সের সর্বকনিষ্ঠ আর্টিলারি অফিসারদের একজন হিসাবে স্নাতক সম্পন্ন করেছিলেন তিনি। এক অস্থির উচ্চাভিলাষী মন, তীক্ষ্ণ বুদ্ধি ছিল তার, অলৌকিক স্মৃতিশক্তি ছিল, খুবই ব্রিলিয়েন্ট ছিলেন। নিঃসঙ্গ, স্বল্পভাষী স্বভাবের আড়ালে লুকিয়েছিল এক অদম্য উচ্চাকাঙ্ক্ষার আগুন। ইতিহাস, ভূগোল, যুদ্ধকৌশল নিয়ে তিনি সবসময় পড়াশোনা করতেন। তার কোনো ক্লান্ত ছিল না। বলা হয় যে তার নাকি ঘুমেরও কম প্রয়োজন পড়তো, মানে খুব অল্প ঘুমাতেন তিনি। এই মিশ্রণই প্রতিভা, পরিশ্রম এবং উচ্চাকাঙ্ক্ষা পরবর্তীতে তাকে ইতিহাসের অন্যতম আলোকিত চরিত্রে পরিণত করে। প্রত্যেকটা মানুষের মধ্যে যদি এই তিনটে জিনিস থাকে, প্রতিভা প্রত্যেক মানুষের মধ্যে থাকে কোনো না কোনো বিষয়। কেউ ছবি আঁকতে ভালোবাসে, কেউ গান করতে ভালোবাসে, কেউ পড়াশোনায় ভালো হয়, কেউ রান্নাবান্নায় ভালো হয়, প্রতিভা থাকে। সে প্রতিভা যেদিকে আছে সেই দিকটা কিন্তু খুঁজতে হবে, এবং সেই প্রতিভা যেখানে আছে সেখানে কিন্তু কঠোর পরিশ্রম করতে হবে। শুধু প্রতিভা থাকলেই হবে না। আমি পড়াশোনায় ভালো, কিন্তু আমি পড়াশোনা করিই না, কী করে সে পরিশ্রম না করলে আমরা ফল কী করে পাবো? এবং উচ্চাকাঙ্ক্ষা হওয়া প্রয়োজন। যখন আমি ক্লাস 12-এ পড়ি তখন আমাকে আমার স্যার বলেছিলেন যে 90% তুমি ভাববে তাহলে তুমি পাবে 85%, 85% ভাবলে পাবে 80%, 80% ভাবলে পাবে 75%, 5% কিন্তু তুমি কম পাবে। তাই তোমার চিন্তা ভাবনা কিন্তু বেশি হতে হবে। উচ্চাকাঙ্ক্ষা হওয়াটা খুবই কিন্তু প্রয়োজনীয়। বিপ্লবের আগুনে প্রবেশ। 1789 সালে ফরাসি বিপ্লব শুরু হলে নেপোলিয়ন প্রথমে কোর্সিকার স্বাধীনতা আন্দোলনে জড়িয়ে পড়ে। কোর্সিকার নেতা পাউলির সাথে মতবিরোধের পর পরিবারসহ ফ্রান্সে চলে আসতে বাধ্য হন। এরপর পুরোপুরি ফরাসি বিপ্লবী বাহিনীর প্রতি আনুগত্য প্রকাশ করেন তিনি। জ্যাকোবিনদের সাথে ঘনিষ্ঠ তার জন্য বয়ে আনে এক অপ্রত্যাশিত সুযোগ। আমরা জ্যাকোবিন এবং জেরন্ডিন আগেও পড়েছি আগের ক্লাসে, যা বদলে দেবে তার জীবনের গতিপথ। জ্যাকোবিনদের সঙ্গে তার একটা সংযোগ তিনি তৈরি করলেন। তুলোর যুদ্ধ, সংকটের সূচনা। 1793 সালে রাজতন্ত্রপন্থীরা কৌশলগত বন্দরনগরী তুলো ব্রিটিশ ও প্যারিস বাহিনীর হাতে তুলে দিলেন। তুলো বন্দরনগরীটাকে ব্রিটেনের হাতে তুলে দেওয়া হলো, ব্রিটিশের হাতে। এরকম ভেবেছিল যে ব্রিটিশ খুব শক্তিশালী, স্প্যানিশ এবং ব্রিটিশদের হাতে তুলে দিলে সেখানে ফ্রান্সের আর কিছু করার থাকবে না। বিপ্লবী সরকার বন্দর পুনরুদ্ধারে সেনা পাঠায়, কিন্তু ফ্রান্স কী করলেন না, আবার বন্দর সেটা দখল করার জন্য সেনা পাঠানো হলো, কিন্তু বারবার আক্রমণ ব্যর্থ হচ্ছিল। আহত আর্টিলারি কমান্ডারের বদলে দায়িত্ব পান তরুণ ক্যাপ্টেন নেপোলিয়ন বোনাপার্ট। অনেক ভালো ভালো দক্ষ কমান্ডার ছিল, কিন্তু নেপোলিয়নের বিচক্ষণতা দেখে নেপোলিয়ন বোনাপার্টকে পাঠানো হয়েছিল। নিজের প্রথম বড় সুযোগকে নিজেকে প্রমাণের জন্য মরিয়া ছিলেন তিনি, যে এই আমার সুযোগ। ফার্স্ট যে সুযোগ আসে জীবনে সেটাকে মাঝে মাঝে কাজে লাগিয়ে নিতে হয়। নেপোলিয়ন সেটাই করেছিলেন, যে তুলোর যুদ্ধে যদি আমি নিজেকে প্রমাণ করতে পারি তাহলে কিন্তু আমার সামনে একটা বড় রাস্তা খোলা আছে। কামানের কৌশলে তুলো পুনরুদ্ধার। নেপোলিয়ন পরিকল্পনা দেন শহর নয়, বন্দরের ওপর নজরদারি করা উঁচু পাহাড়ি ফাঁড়ি দখল করতে হবে। সে ফাঁড়ি থেকে কামান দিয়ে ব্রিটিশ নৌবহরকে বন্দর ছাড়তে বাধ্য করা হয়। পরিকল্পনা সফল হয়, তুলো পুনরুদ্ধার হয় বিপ্লবী সরকারের হাতে। পুরস্কারস্বরূপ মাত্র 24 বছর বয়সে ব্রিগেডিয়ার জেনারেল পদে উন্নীত হন নেপোলিয়ন। শুরু হয় তার উল্কার গতির উত্থান। নেপোলিয়ন যেটা ভেবেছিলেন যে এটাতে আমাকে প্রমাণ করতে হবে, এবং তিনি সেটাই করে দেখান। ব্রিটিশ নৌবহরকে বন্দর ছাড়তে বাধ্য করেছিলেন তিনি। তার পরিকল্পনা এত নিখুঁতভাবে তিনি পরিকল্পনা করেছিলেন যে তুলোর যুদ্ধে তিনি জিতে যান। আল্পস পেরিয়ে ইতালির পথে। 1796 ডায়েট্রি সরকার নেপোলিয়নকে ইতালীয় বাহিনীর সর্বাধিনায়ক নিযুক্ত করে। ক্ষুধার্ত, দুর্বল, সজ্জিত, মনোবল ভাঙা এক সেনাবাহিনীর দায়িত্ব পান তিনি। নিজের বাগ্মিতা আর নেতৃত্বগুণ দিয়ে সেনাদের মনোবল ফিরিয়ে আনেন অল্প সময়ে। এরপর আল্পস পর্বতের কঠিন পথ পেরিয়ে অস্ট্রীয় ইতালীয় শক্তিশালী বাহিনীর মুখোমুখি হন তিনি। এইভাবে এবার জন্ম নিচ্ছে এক তারকা। এতদিন একটা তরুণ সেনা তিনি ছিলেন,
এখন ধীরে ধীরে তাকে নিজেকে পলিশ করে তিনি এক তারকা হয়ে উঠছেন। লোডি, আরকোলে আর রিভোলির যুদ্ধে একের পর এক তিনি জয়লাভ করেন। সংখ্যায় কম হলেও দ্রুতগতি তার অভাবনীয় কৌশলে বারবার পরাস্ত করেন অস্ট্রীয় বাহিনীকে। অস্ট্রিয়ার বাহিনীকে বারবার আরকোলের যুদ্ধে, রিভোলির যুদ্ধ, সমস্ত যুদ্ধে তিনি পরাজিত করে দিচ্ছিলেন। শেষে অস্ট্রিয়া 1797 ক্যাম্পো ফর্মি চুক্তি করতে বাধ্য হয় ফ্রান্সের সঙ্গে বা নেপোলিয়নের সঙ্গে। ফ্রান্সে ফিরে আসেন এক জাতীয় বীর হিসাবে। জনগণের চোখে তখন তিনি প্রায় কিংবদন্তি। প্রাচ্যের দিকে নতুন পথ। নেপোলিয়নের ক্রমবর্ধমান জনপ্রিয়তায় আশঙ্কিত হয়ে পড়ে ডাইরেক্টরি শাসন। ডাইরেক্টরি শাসন বললে যাকে আমরা ব্রিগেডের প্রধান করলাম, ইতালির একটা সেনাবাহিনী তার হাতে ছেড়ে দিলাম, সে এত দ্রুত গতিতে উঠতে শুরু করছে, এরকম তো হবে না যে সে আমাদের শাসন ব্যবস্থাকেই ক্যাপচার করে নেবে, আমাদের সিংহাসনই সে কেড়ে নেবে। সেই ভয়টা তিনি পেতে লাগলেন। তাই তারা প্ল্যান করলো যে নেপোলিয়নকে রাজধানী থেকে দূরে রাখতে হবে এবং ব্রিটেনের ভারত বাণিজ্যপথ বিঘ্নিত করতে 1798 সালে মিশর অভিযানে পাঠিয়ে দিলেন যে তুমি ব্রিটেনকে সামলে নাও, ব্রিটেনকে তোমার দেখাটা এই মুহূর্তে প্রয়োজন। তো এই বলে নেপোলিয়নকে দূরে পাঠিয়ে দিলেন ফ্রান্স থেকে। শুধু সেনা নয়, সঙ্গে নিয়ে গেলেন বিজ্ঞানী, ইতিহাসবিদ, পণ্ডিতদের এক বিশাল দল। লক্ষ্য ছিল বিশাল প্রাচ্যের ফরাসি প্রভাব বিস্তার আর জ্ঞান চর্চার এক নতুন অধ্যায় রচনা করা। নেপোলিয়ন ভেবেছিলেন যে ব্রিটেনকে পথে হারিয়ে দেব এবং বাণিজ্য পথ বিঘ্নিত করব এবং ফ্রান্সের পুরো দলবল নিয়ে আমরা প্রাচ্য দেশে যাব এবং সেখানে শুধুমাত্র যে বাণিজ্য বিস্তার করা বা ক্যাপচার করে নেওয়া সেটা মূল উদ্দেশ্য না, ফ্রান্সের যে জ্ঞান চর্চা, ইতিহাস, সেগুলো একটা নতুন অধ্যায় শুরু করব প্রাচ্য দেশগুলিতে। বালির মাঝে হারানো স্বপ্ন। পিরামিডের যুদ্ধে স্থলে জয় পান নেপোলিয়ন। তার ব্রিটেনের সঙ্গে বাণিজ্য পথে তাদের যুদ্ধ হয়, একটা স্থলপথে একটা জলপথে। প্রথমটা ছিল বালির মধ্যে যুদ্ধ, যেটা হচ্ছে পিরামিডের যুদ্ধ। কিন্তু ঠিক যখন জলে যুদ্ধ হলো, নীলনদের যুদ্ধে, ব্রিটিশ অ্যাডমিরাল নেলসনের হাতে ফরাসি বাহিনী কিন্তু একদম ধ্বংস হয়ে গেল। ফলে ফরাসি সেনাবাহিনী মিশরে বিচ্ছিন্ন হয়ে পড়ল। ফ্রান্সে ফেরার পথ কিন্তু তাদের বন্দী হয়ে গেল। মিশর অভিযান রণনৈতিকভাবে ব্যর্থ হলেও নেপোলিয়নের ব্যক্তিগত খ্যাতি তাতে মেলান হয়নি। তখনও কিন্তু ফ্রান্সে খবর ছড়ায়নি যে নেপোলিয়নের বাহিনী হেরে গেছে। নেপোলিয়নের যে খ্যাতি সেটা কিন্তু তখনও অবধি ছিল। দেশে ফিরলে নেপোলিয়ন, ফ্রান্সে এদিকে ডাইরেক্টরি শাসন ব্যবস্থা তখন কিন্তু একদম দুর্নীতির শীর্ষে পৌঁছে গেছে। আর্থিক দিক থেকে ধস নেমেছে, ক্ষতি হয়েছে অনেক। সামরিক পরাজয়ে বিপর্যস্ত কিন্তু ফ্রান্স। জনগণের আস্থা প্রায় তলানিতে, রাজনৈতিক অস্থিরতা চরমে। সেই সুযোগে সেনাবাহিনী মিশরে রেখেই গোপনে ফ্রান্সে ফিরে আসলেন নেপোলিয়ন। এই খবরটা কিন্তু নেপোলিয়ন পেয়েছিলেন যে ডাইরেক্টরি শাসন ব্যবস্থাকে ফ্রান্সের মানুষজন আর পছন্দ করছে না। সালটা কবে? 1799। ব্যর্থতার খবর তখনও পুরোপুরি কিন্তু ছড়ায়নি। সবাই ভেবেছে নেপোলিয়ন ফিরে এসেছেন, নিশ্চয় জয়ী হয়েই ফিরে এসেছেন। নেপোলিয়ন যে নীলনদের যুদ্ধে হেরে গেছেন সেটা কিন্তু তখনও খবরটি পৌঁছায়নি। জনগণ তাকে স্বাগত জানায় প্রায় এক ত্রাণকর্তার মতো। ক্ষমতার নতুন এক খেলা। যখন ডাইরেক্টরি শাসন ব্যবস্থা একদম নিম্নের দিকে, নিম্ন গতি ধরেছে, তখন রাজনীতিক আবেসিয়াস এবং তার সঙ্গীরা কিন্তু এই দুর্বল ডাইরেক্টরি শাসন ব্যবস্থাকে এবার উৎখাত করার একটি পরিকল্পনা শুরু করলেন। তাদের দরকার ছিল এক জনপ্রিয়, সাহসী সামরিক মুখ এবং মানুষজন যাকে পছন্দ করেন, এবং নেপোলিয়নের থেকে ভালো এখানে আর কেউ হতেই পারে না। পরিকল্পনা করা হয় নিরাপত্তার অজুহাতে পার্লামেন্ট প্যারিসের বাইরে সেন্ট ক্লাউডে সরিয়ে নিয়ে সংবিধান বদলে ফেলা হবে। ডাইরেক্টরি শাসন ব্যবস্থাকে এমনভাবে ম্যানিপুলেট করা হয় যে প্যারিসে আর রাখা সম্ভব না, পার্লামেন্ট একটু বাইরের দিকে রাখা হোক যাতে সাধারণ মানুষ যেন অ্যাটাক না করে, বা অনেক কিছু অজুহাত দেওয়া হয় সেখানে। সেন্ট ক্লাউডে সরিয়ে নিয়ে যাওয়া হয় এবং কিন্তু সংবিধানই পুরোপুরি চেঞ্জ করে দেওয়ার একটা প্ল্যান ছিল আবেসিয়াসের এবং তার সঙ্গীদের। 1799 সাল নভেম্বরে বাস্তবায়িত হয় এই ষড়যন্ত্র। তারা যে প্ল্যান করেছিল সে প্ল্যানটা সাকসেস হয়ে যায়। ইতিহাসে যা পরিচিত 18ই ব্রুমেয়ারের অভ্যুত্থান নামে। এরকম প্রশ্ন যদি আসে যে 18ই ব্রুমেয়ার কি, তাহলে এটিই বলতে হবে যে ডাইরেক্টরি শাসন ব্যবস্থার যে উৎখাত প্ল্যান করেছিলেন
আবেসিয়াস এবং তার সঙ্গীরা সেটা বাস্তবায়িত হয় 1799 নভেম্বরে, এবং সেই সময় ফ্রান্সের ক্যালেন্ডারে সেটি হচ্ছে 18ই ব্রুমেয়ার, যেটিকে 18ই ব্রুমেয়ারের অভ্যুত্থান বলা হয়। নয় নভেম্বর 1799 এক ঐতিহাসিক দিন। সেন্ট ক্লাউডে পার্লামেন্ট অধিবেশনে প্রবেশ করে নেপোলিয়ন, কিন্তু বিরোধী সদস্যরা তীব্র প্রতিরোধ করে তোলে, ডাইরেক্টরি শাসন ব্যবস্থার বিরোধীরা। উত্তেজিত পরিবেশে নেপোলিয়নকে ঘিরে ধরে আক্রমণের চেষ্টা করা হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণ হারানোর উপক্রম। সেই মুহূর্তে ভাই লুসিয়ের সহায়তায় সেনাবাহিনী ডেকে পার্লামেন্ট জোরপূর্বক ছত্রভঙ্গ করা হয়। সেই মুহূর্তে আনুষ্ঠানিকভাবে পতন ঘটছে ডাইরেক্টরি শাসন ব্যবস্থার। নতুন এক যুগের সূচনা, কনসাল শাসন। 18ই ব্রুমেয়ার এর প্রণীত হয় নতুন সংবিধান, প্রতিষ্ঠিত হয় 3 কনসালে শাসন ব্যবস্থা। কাগজে কলমে ক্ষমতা 3 জনের হাতে থাকলেও কিন্তু বাস্তবে কার হাতে ছিল? নেপোলিয়নের হাতে। তিনি ফার্স্ট কনসাল। তাহলে এতদিন ছিল ডাইরেক্টরি শাসন ব্যবস্থা, এবার কনসুলেটের বা কনসালের শাসন ব্যবস্থা শুরু হচ্ছে, এবং প্রথম কনসাল হিসেবে নিযুক্ত হচ্ছেন কে? নেপোলিয়ন বোনাপার্ট। ফ্রান্সের গণতান্ত্রিক বিপ্লবী পরীক্ষার সেখানেই কার্যত সমাপ্তি ঘটে। শুরু হয় এক নতুন যুগ, যেখানে ক্ষমতার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে একজন মাত্র মানুষ। এটা তো কেবল শুরু। কর্সিকার এক অখ্যাত পরিবারের ছেলে থেকে ফ্রান্সের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি, এই উত্থান ছিল প্রতিভা, সাহস আর সময়ের নিখুঁত মিলনের ফসল। তুলো, ইতালি, মিশর প্রতিটি অধ্যায় তাকে এগিয়ে দিয়েছে ক্ষমতার আরও কাছে, কিন্তু ফার্স্ট কনসাল হওয়াটা ছিল কেবল শুরু। সম্রাট হয়ে ওঠার আসল কাহিনী আর তার পতনের গল্প অপেক্ষা করছে পরের পর্বে। এরপরে আরও ভিডিও আসবে নেপোলিয়নের ওপর। আশা করি এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, এবং পরবর্তী ভিডিওটি যেন তোমরা নোটিফিকেশন পাও, সে কারণে তোমরা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ। পরের পর্বে থাকবে কিভাবে নেপোলিয়ন ফার্স্ট কনসাল থেকে সম্রাট হয়ে উঠলেন, নেপোলিয়নের মুকুট লাভের কাহিনী, এবং আরও পরে থাকবে কিভাবে নেপোলিয়ন ধ্বংসের দিকে চলে গেলেন। কারোর তো রাজত্বকাল বেশি দিন স্থায়ী হয়নি, নেপোলিয়নেরও স্বাভাবিক হবে না। তো নেপোলিয়নের পতনও আমরা পরের ভিডিওতে আমরা অবশ্যই দেখব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি দাবাতে ভুলবেন না।